প্রত্যেকবার নির্বাচনের আগে নিজের কাছে নিজে এটা প্রতিজ্ঞা করি যে এই বিষয়টা নিয়ে এবারে আমি একদম কথা বলবো না, এর মধ্যে আমি ঢুকবই না। কিন্তু তারপরে এমন দেখা যায় যে গাঁজার দোকান খুলে বসে পড়েছেন সবাই, এবং নামতা পড়ার মতো বড় মেজো সেজো ছোট সবাই মিলে যেভাবে পড়তে শুরু করে দিয়েছেন, তাতে না মানুষকে জাস্ট বাধ্য করা হয় এটা বলার জন্য যে থাম থাম বাবা, এবার অন্তত থাম, তুই যা বলছিস তোর কথার থেকে নর্দমার জলটা তো পর্যন্ত পরিষ্কার। কথা হচ্ছে নির্বাচনী সমীক্ষা নিয়ে। নির্বাচনী সমীক্ষা অর্থাৎ নির্বাচনে কে জিতবেন, কে কটা আসন পাবেন, কে কতটা এগিয়ে থাকবেন, এই বিষয়টা নিয়ে সমীক্ষা। দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে এই জিনিসটা অনেক দিন ধরেই একটা গাঁজাখুরি কারবারে পরিণত হয়েছে, ছেলে ভুলানো একটা জায়গায় চলে গেছে। এবং দ্বিতীয়, কেউ যদি মনে করেন যে আমি একেবারে জেনুইন সমীক্ষা করব, কোটি কোটি টাকা খরচ করে বিরাট লোকবল নিয়ে একেবারে মাটি চষে ফেলে রাজ্যের কোনায় কোনায় গিয়ে কেউ যদি সমীক্ষা করে নিয়ে আসেন, তারপরেও এখন দেখা যায় যে তার মধ্যে হয়তো 20% মিলেছে, বাকিটা আর মেলেনি ফলাফলের সঙ্গে। কেন, সেই কথাতে একটু পরেই আসছি। কিন্তু তার সঙ্গে এখন দেখা যাচ্ছে যে যে পারছে সে সমীক্ষা করে ফেলছে, মানে ভেজালেরও ভেজাল বেরিয়ে গেছে, গাঁজারও গাঁজা বেরিয়ে গেছে। আপনারা জানেন, দেখেন না যে সস্তা মদ খেয়ে মানুষজন অসুস্থ হয়ে পড়ছেন, তারপর দেখা যায় সেই সস্তা মদেরও আরো ভেজাল বেরিয়ে গেছে যেটা খেয়ে মানুষজন মারা যাচ্ছেন। তো সেই রকম পরিস্থিতি। একটা হাফ গামলা চ্যানেল তারাও বলছে তারা নাকি 294টা আসনের সমীক্ষা করে ফেলেছে, একেবারে ঘুরে ঘুরে চষে চষে সমস্তটা তারা বের করে ফেলেছে। এবং তারপর সেই সমীক্ষার ফলাফল তারা যেটা দেখাচ্ছে, দেখা যায় যার যাকে পছন্দ, যার যে দলকে পছন্দ সেই দলকে নিজের পছন্দ মতো আসন তারা দিয়ে চলে গেছে। শেয়াল পণ্ডিতদের গালভরা কথা এবং তাদের সমীক্ষা সম্পর্কে শুনলে আপনার মনে হবে তার বাবা নাসায় আছে, মা ইউনাইটেড নেশনসে রয়েছে এবং ছেলে ইলন মাস্কের সঙ্গে কথা বলে একেবারে রকেটে করে উড়ে গিয়ে স্যাটেলাইটের ওপরে বসে বসে সমীক্ষাটা করেছে। তো এই বিষয়টা একটু ভেঙে দেখা যাক কেমন। দেখুন, এই নির্বাচনী সমীক্ষা বিষয়টা কি, চায়ের দোকানের আড্ডার একটা কেতা ভরা নাম এখন হচ্ছে এই নির্বাচনী সমীক্ষা। ধরুন আপনি একটা আবাসনে গেলেন, সেখানে প্রত্যেকটা ফ্ল্যাটে গিয়ে গিয়ে আপনি জিজ্ঞেস করেন আপনারা কোন টুথপেস্ট ব্যবহার করেন। এবার ধরুন 100টা ফ্ল্যাট রয়েছে, আপনি 100টা ফ্ল্যাটেই জিজ্ঞেস করলেন আপনারা কোন টুথপেস্ট ব্যবহার করেন। কেউ বললেন পেপসোডেন্ট, কেউ বললেন কলগেট, কেউ বললেন সেন্সোডাইন। এবার আপনি নেমে এসে আপনার এই ফলাফল দেখে বললেন আচ্ছা কলগেটের নাম সব থেকে বেশি এসেছে, এতজন বলেছে তারা কলগেট ব্যবহার করে, এতজন বলেছে সেন্সোডাইন, এতজন বলেছে পেপসোডেন্ট। এইখানে 100 জনের মধ্যে তাহলে কলগেট এগিয়ে রয়েছে। এই হচ্ছে নির্বাচনী সমীক্ষা। এবার বিষয়টা হচ্ছে এই নির্বাচনী সমীক্ষায় যদি একদম সঠিকভাবেও করা যায়, একেবারে গিয়ে গিয়ে যদি মানুষকে প্রশ্ন করা হয় আচ্ছা আপনি কাকে ভোট দেবেন, কাকে পছন্দ করেন, কার কোলের ওপরে বসে আপনি মেলা ঘুরতে যাবেন, এই প্রশ্নগুলো করলে 1980, 90, 2000 এই সমস্ত সালগুলোতেও মোটামুটি তবু মানুষজন মুখ ফুটে বলে দিতেন যে আমরা একে ভোট দেবো, ওকে ভোট দেবো। কিন্তু তারপর দেখা গেল একটা নতুন ক্যাটাগরি তৈরি হয়েছে যারা কাকে ভোট দেবে বলতে নারাজ, তারা বলতে চাইছে না আমরা কাকে ভোট দেবো। এবারে খবরের চ্যানেল বলুন, কাগজ বলুন, সংবাদ মাধ্যম, যারা এই এজেন্সিগুলো যারা এই সমস্ত সমীক্ষা করে তাদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে। তো তারা বললো একটা নতুন ক্যাটাগরি উঠে এসেছে, সেটা হলো ফেন্স সিটার। এদের একটা নতুন নাম দেওয়া হয়েছে ফেন্স সিটার। এরা ঠিক করতে পারে না যে কাকে এরা ভোটটা দেবে, একেবারে শেষ সময়ে গিয়ে এরা কোপটা মেরে দেবে। হয় এরা চুপচাপ ফুলে ছাপ টাইপের করে যে কোনো কাউকে ভোটটা দিয়ে দেবে, আর না হলে একদম শেষের দিন পাবলিক দেখে নিন এইরকম পরিস্থিতিতে তারা রয়েছেন। খুব ভালো কথা। কিন্তু তারপর 2014, 16 এই সময়গুলোতে আমরা দেখতে পেলাম যে সমীক্ষার যেটুকু পড়েছিল সেটুকুও ডুবতে শুরু করেছে এবং তার পেছনে অনেকগুলো কারণ, অনেক রকম নতুন ক্যাটাগরি সামনে উঠে এসেছে। এবং আমি পশ্চিমবঙ্গের নিরিখে বলছি কি কি কারণ দেখতে পাওয়া গেল। যেমন 1 নম্বর হচ্ছে, এখন যদি আপনি কাউকে গিয়ে জিজ্ঞেস করেন আপনি কাকে ভোট দেবেন, কট্টর সমর্থক না হলে সেই মানুষটা বলতে নারাজ যে তিনি কাকে ভোট দেবেন, কাকে পছন্দ করেন তিনি বলতে চান না, তারা বলেন না। এবং দ্বিতীয় আরেকটা ক্যাটাগরি রয়েছে যেখানে আপনি যদি গিয়ে একটু ঘুরিয়ে প্রশ্নটা করেন, একেবারে সরাসরি কাকে ভোট দেবেন প্রশ্ন না করে যদি এইসব করেন, আচ্ছা কার থেকে সুবিধা পান, কাকে ভালো লাগে, আচ্ছা কে আসলে মনে হয় আপনি এই সুবিধাটা পাবেন, এইভাবে ঘুরিয়ে যে প্রশ্ন করেন, পাবলিক এখন আর একেবারেই বোকা নেই, তারা ব্যাপারটা বুঝে গেছে এবং তারাও ঠিক সেই রকম ভাবেই উত্তরটা দেয়। মানে যে উত্তরটা দিলে তারা সেফ থাকবেন, যেটা আপনি শুনতে চাইছেন সেটা তারা বলে দিলেন, কিন্তু ভেতরে ভেতরে হতেই পারে যে তিনি আদৌ সেই দলকে ভোটটা দেবেন না, সেটা তিনি বিশ্বাস করেন না। এরকম প্রচুর মানুষ আছেন এখন যারা মুখে একরকম বলেন, কাজে আরেক রকম করেন, ভোটটা অন্য কাউকে গিয়ে দিয়ে আসেন। এবং সব থেকে বড় কথা, যদি ধরুন 4 জন একসঙ্গে দাঁড়িয়ে আছেন, আপনি গিয়ে জিজ্ঞেস করলেন যে কাকে ভোট দেবেন, সেখানে যদি প্রথম 3 জন এক কথা বলেন, চতুর্থ জনও সেই একই কথাটা বলবেন
বলবেন, যদি বা তার মতামত আলাদাও হয়, তিনি আলাদা যেতে চান না। এটাকে বলা হয় উইজডম অর ফলি অফ দ্য ক্রাউড। এবং এখানে এটা একটা থাকে মানুষের টেন্ডেন্সি যে 5 জনের মধ্যে 4 জন এক কথা বলছে, আমি আলাদা কথা কেন বলে আর মার খাবো, এই ভরা সভায় আলাদা কিছু বলে আমার আর কেলানি খাবার কোনো দরকার নেই। এবার এখানে অনেকেই আছেন যারা প্রশ্ন করেন যে কেলানি শব্দটা তুমি কেন বলো, এটা কি মানায়? একটা পিটুনি বা পেটানি এরকম কিছু তো বলতে পারো। দেখুন, প্রথম কথা, যারা দিচ্ছে তাদের অসুবিধা নেই, আর আমার মুখ দিয়ে বেরোলে কি বা এমন অসুবিধা হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কেলানি আর পিটুনির মধ্যে দুটো মানে একটা বেসিক পার্থক্য রয়েছে। পিটুনি ব্যাপারটার মধ্যে একটা পার্টিসিপেশন রয়েছে, কারোর একটা দোষ রয়েছে এবং এটা কোথাও একটা গিয়ে থামে। কেলানির ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই তা নয়। এটা একবার শুরু হলে কখন যে থামবে কেউ জানে না, এবং বেশিরভাগ সময় ফর নো রিজন, কোনো কারণ ছাড়া এটা খেয়ে যেতে হয়। আর এই কেলানি জিনিসটা কখনোই একা আসে না, কেলানি আসলেই সঙ্গে করে উদম কেলানিকেও নিয়ে আসে। যাই হোক, আমরা যদি সমীক্ষার কথায় আবার ফিরে আসি, তো সমীক্ষার ব্যাপারটা সেই কারণে এত রকম ফ্যাক্টর ঢুকে যাওয়ার ফলে আস্তে আস্তে শিল্প থেকে আন্দাজের একটা খেলা থেকে গাল গল্প গুল গল্প হয়ে এখন একেবারে গাঁজায় পরিণত হয়েছে। এবার আপনি এখানে প্রশ্ন করতে পারেন, তাহলে এই যে এত নির্বাচনী সমীক্ষা হয় তার মধ্যে কোনোটাই কি লাগে না? কোনোটা তো সত্যি হয়, তাহলে কোনোটা তো তার মানে নিশ্চয়ই সায়েন্টিফিকভাবে ভালোভাবে করা হয়েছে। দেখুন, সমীক্ষা মিলবে না কেন? এতগুলো সমীক্ষা হচ্ছে, কোনো না কোনোটা তো নিশ্চয়ই মিলবে। আপনি একটা কাঁচের দরজা সামনে রেখে তার থেকে 20 পা দূরে দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢিল ছুটতে থাকুন, কোনো একটা না একটা ঢিল তো লেগে যাবেই। এতগুলো হচ্ছে, তাহলে কোনো না কোনোটা লাগবেই। মোদ্দা কথা হচ্ছে, এই নির্বাচনী সমীক্ষা এখন একটি মৃতপ্রায় শিল্প। সংবাদ মাধ্যমে এবারে আপনারা জানেন যে এই সমস্ত কিছু নিয়ে তো অনেকক্ষণ ধরে বকবক করে যেতে হবে, সেরকম একটা স্কিমও রয়েছে। তো তাই সেখানে অন্তত চক্ষুলজ্জার খাতিরে এখন এটা বলে দেওয়া হয় যে দেখুন, এটা একটা সমীক্ষা, কিন্তু এটা নাই মিলতে পারে, এটা হয়তো একেবারেই কাজ করবে না, তাই তেড়ে এসে আমাকে তখন গালাগাল করতে যাবেন না, এটা জাস্ট একটা সমীক্ষা। কিন্তু তার থেকেও একটা ভয়ঙ্কর বিষয় এখন যেটা দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সমাজ মাধ্যমে যারা সাংবাদিকতা করে থাকেন, এবং যার মধ্যে অনেকেই আছেন যারা দিন রাত খালি মিথ্যে কথা বলে যান, তারা এই সমীক্ষার দিকে এখন এগিয়ে গেছেন। এবং তাদের সমীক্ষা যদি আপনি দেখেন, যার যাকে পছন্দ, যে দলের সমর্থকদের মাথার উপরে হাত বুলিয়ে চ্যানেল চালাচ্ছেন বা কাজ করছেন, সেই দলকে সামনে রেখে এগিয়ে দিয়ে একেবারে তাদের সমীক্ষার ফলাফল ঝরঝর করে বলে যান। সেখানে আপনি অষ্টম বামফ্রন্ট সরকার বলুন, কংগ্রেস ক্ষমতায় আসতে পারে একটা সম্ভাবনা রয়েছে বলুন, বিজেপি তো এবার ক্ষমতায় আসছেই, তৃণমূল কংগ্রেসের চতুর্থবার সরকার গড়া এক শুধুমাত্র সময়ের অপেক্ষা, সব রকমই আপনি শুনতে পাবেন। এর মধ্যে কোনো অন্যায় আছে বলে আমি মনে করি না, অন্যায়ের কিছু নেই। যার যেটা ইচ্ছা, যার যেটা বলতে ইচ্ছে করছে, করতে ইচ্ছে করছে, সে সেটা করতেই পারে। কিন্তু সমাজ মাধ্যমের বিষয়টা অনেক বেশি বিষাক্ত, তার কারণ এখন মানুষজন হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের ওপর বাঁচেন। একটা খবর হোয়াটসঅ্যাপে পাওয়ার পর একজন মানুষ সেটা নিয়ে যে একটু 2 মিনিট ভাববেন এবং যাচাই করবেন যে এটা কোথা থেকে এলো, আদৌ এটা ঠিক কিনা, গুগলে একটু লিখে সেখান থেকে সার্চ করে 4-5টা সোর্স দেখে নেবে, সেই সময় এখন মানুষের নেই। তার থেকে তাড়াতাড়ি মানুষজন ভাবেন যে কতক্ষণে আমি যেটা পেলাম সেটা ফরওয়ার্ড করে আরো 50 জনকে পাঠিয়ে দেব। তো সেইখানে যে সমীক্ষাগুলো সমস্ত নিয়ে আসা হচ্ছে এবং যে ধরনের কথাবার্তা সামনে রাখা হচ্ছে, সেটা অনেক সময় কিন্তু অত্যন্ত বিষাক্ত এবং অত্যন্ত ক্ষতিকারক হয়ে যায় মানুষের জন্য। এবং সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা ধরে ধরে কোন আসনে কে জিতবে, কত পার্সেন্ট ভোট পাবে, কে এগিয়ে রয়েছে, কার সম্ভাবনা, এগুলো যারা একেবারে নামতা পড়ার মতো বলে চলেছেন, সেখানেই বলতে হয় যে এই রকম সমীক্ষা করা সেই সমস্ত চ্যানেলের পক্ষে সম্ভব নয়, কারণ সেই রিসোর্সেস তাদের কাছে নেই। এবং তারই সঙ্গে বলতে হয়, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সংবাদ মাধ্যম যারা, তাদের কাছেও এই কাজটা সম্পূর্ণভাবে এইভাবে করার মতো রিসোর্সেস পুরোটা নেই। তাহলে তারা কিভাবে এই সমীক্ষাটা করছেন? এবং আপনি যদি দেখেন যে এই যে সমাজ মাধ্যমে যে চ্যানেলগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে যদি তারা সমীক্ষা করতে চান, এই রকম একটা সমীক্ষা করতে গেলে যে পরিমাণ অর্থের প্রয়োজন, সেই অর্থ তাদের কাছে নেই। যে পরিমাণ লোকবল প্রয়োজন, সেটা তাদের কাছে নেই। প্রত্যেকটা বিধানসভায় গিয়েও যদি 2 দিন করে কাটাতে হয়, তাহলেও তো এই সমস্ত কাজকর্মের ঘটিবাটি চাটি হয়ে যাবে। তাহলে অর্থ নেই, লোকবল নেই, সেই সময় নেই, ধৈর্য নেই, তারপরেও তারা এই সমীক্ষা করছেন আসন ধরে ধরে। তাহলে এগুলোকে আপনি গাঁজা ছাড়া আর কি বলবেন? কি বলা যেতে পারে? এবং এটা আরো খারাপ, তার কারণ যে মানুষটা এটা করছেন এবং যে দলের সমর্থকদের মাথায় হাত বুলিয়ে তার চ্যানেলটা চলে, যে দলকে তার পছন্দ, সেই দলকে তো প্রচুর পরিমাণে আসন টাসন দিয়ে প্রচুর এগিয়ে দেওয়া হচ্ছে। তারপর যখন সেটা মিলবে না, যখন ক্র্যাশ করবে তখন আবার কি বলবো দেখে নেব, এই রকম একটা মেন্টালিটির উপর ভর করে জিনিসটা এগোচ্ছে।
2021-এ আপনারাও দেখেছেন প্রচুর এরকম লোকজন বেরিয়ে এসেছেন, সমীক্ষা করেছেন, ফলাফল একেবারে আগে থেকে সব বলে দিয়েছেন এবং তারপরে মুখ থুবড়ে তারা পড়েছেন। 2026-এই তারা আবার বেরিয়ে পড়েছেন, আবার কিন্তু তারা আসন ধরে ধরে বলতে শুরু করেছেন। দেখুন আবার বলছি, সেই নিয়ে কেউ কিছু বলতে পারেন না, কারণ প্রত্যেকে প্রাপ্তবয়স্ক, কে কি করতে চাইছেন বলতে চাইছেন সে নিজের মতো করতেই পারেন। কিন্তু তারই সঙ্গে দর্শকদের জন্যও একটা কথা বলার, সেটা হচ্ছে যেটাই শুনবেন যেটাই দেখবেন আপনিও প্রাপ্তবয়স্ক, এটা মনে রাখবেন। গ্রে ম্যাটার কাজে লাগাবেন, চিন্তা করবেন এবং যে কথাটা আপনার সামনে রাখা হচ্ছে সেটা যাচাই করে নিন। দরকার হলে 2, 3, 4 জায়গা থেকে যাচাই করুন, তারপর বিশ্বাস করুন। এবং এই কথাটা আমি বারবার বলেছি আমার চ্যানেলেও, আমার কথাও সম্পূর্ণরূপে বিশ্বাস করতে হবে না, আমি যা বলছি সেটাও একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে না, সেটাও যাচাই করে নিন। কাউকে এইভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, সবটা যাচাই করে নিন। বলা হতো বামেদের অনিল বিশ্বাস ছিলেন আদি চাণক্য, কিন্তু তিনিও বামেদের পতন আগে থেকে আঁচ করতে পারেননি। মুকুল রায়কে চাণক্য বলা হতো, তারপর তার পরিণতি কি হয়েছে সেটা আপনারা সকলে দেখতেই পেয়েছেন। অমিত শাহকেও বলা হয় বিজেপির চাণক্য, কিন্তু তিনিও 2021-এ পশ্চিমবঙ্গে বিজেপির বিধানসভার ফলাফল কি হতে চলেছে আর 2024-এ বিজেপি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কি ফলাফল করতে চলেছে সেটা তিনিও ধরতে পারেননি। তাই চাণক্যবাজিতে যাবেন না। তাহলে সাংবাদিকরা কি করতে পারেন সেই নিয়ে না হয় অন্য কোনো দিন আবার আলোচনা করা যাবে, কারণ আজকের বিষয়বস্তু সেটা নয়। আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নির্বাচনের কোনো সায়েন্স নেই, কোনো লজিক নেই। এটা অনেকটা টেবিল বাজানোর মতো, আপনাকে ডান হাতেও তাল রাখতে হবে, বাঁ হাতেও তাল রাখতে হবে, তবে গিয়ে শুনতে ভালো লাগবে। নির্বাচনে কোথাও কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে, কোনো কর্মীদের ক্ষেত্রে দেখা যায় তাদের আবেগ কাজ করছে, তাদের প্যাশন, তাদের ইমোশন সবকিছু ঘুরিয়ে নিয়ে বেরিয়ে গেল। আবার কোনো দিকে দেখা যেতে পারে কারুর বেয়ারা বুথ ম্যানেজমেন্ট আর সংগঠন সব খেলা ঘুরিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল। নির্বাচনী রাজনীতিতে কোথায় কখন কোন দিক দিয়ে চোরাস্রোত বইছে, কার পাল্লা ভারী, কে একটু ওপরে, কার দিকে হাওয়া আছে, এই সমস্ত কিছু একদিনের মধ্যে ওলট পালট হয়ে যেতে পারে। এতদিন ধরে কাজ করে যদি আমি একটা বিষয় কিছু উপলব্ধি করে থাকতে পারি, যদি কিছু শিখে থাকতে পারি, তাহলে সেটা আপনাদের সামনে রাখছি। এবং সেটাও কোনো নতুন কথা নয়, বহু যুগ ধরে সবাই এই কথাটা বলে গেছেন, আর এটাই সত্যি। রাজনীতি সম্ভাবনার শিল্প। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে ফলাফল যখন বেরোবে সেদিন সমস্ত কিছু ওলটপালট হয়ে যেতে পারে। তাই একেবারে সব শেষে ফলাফল সবার ওপরে সত্য, তার ওপরে কিচ্ছু নেই। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।